আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, স্বাগত জানাচ্ছি আমার দেশ মিড ডে নিউজে। সঙ্গে আছি আরমান মুজাহিদ। শুরুতে জানবো সংবাদ শিরোনাম। 3 লাখ মেট্রিক টন ডিজেল ক্রয়ের অনুমোদন, এক সপ্তাহে আসছে এলএনজি বাহী 3 ট্যাঙ্কার। জাপার সাবেক এমপি জিন্না ডিবির হাতে গ্রেপ্তার। বাংলাদেশের প্রতি জাতিসংঘ মহাসচিবের সমর্থন ও সংহতি। ঈদের ছুটি শেষে মহাসড়কে যানজট, যানবাহনের ধীরগতি। ব্রিটিশ ঘাঁটি থেকে মার্কিন বোমারু বিমানের উড্ডয়ন, সৌদি আরবে মার্কিন সামরিক ঘাঁটিতে ভয়াবহ বিস্ফোরণ। ইরানের কোমে আবাসিক এলাকায় যুক্তরাষ্ট্র ইসরায়েলের হামলা, নিহত 6। মধ্যপ্রাচ্যে আরও 10,000 স্থল সেনা পাঠানোর কথা ভাবছেন ট্রাম্প। যুদ্ধে সেনা সংকট নিয়ে ইসরায়েলি সেনাপ্রধানের সতর্কবার্তা। ভূখণ্ডে প্রবেশ করলে শত্রুপক্ষের ঐতিহাসিক নরক তৈরিতে প্রস্তুত 10 লাখেরও বেশি ইরানি যোদ্ধা। দর্শক, এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত। দেশে জরুরি জ্বালানি চাহিদা পূরণের জন্য সরাসরি ক্রয় পদ্ধতির মাধ্যমে মোট 3 লাখ মেট্রিক টন ডিজেল কেনার অনুমোদন দিয়েছে অর্থনৈতিক বিষয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটি। বৃহস্পতিবার অনলাইনে আয়োজিত এ সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির সভা 2025-26 অর্থ বছরের 29তম এবং 2026 সালের ষষ্ঠ সভায় এ সিদ্ধান্ত গৃহীত হয়। সভায় অর্থনৈতিক বিষয়ক সংক্রান্ত মন্ত্রিসভার কমিটির আহ্বায়ক, অর্থ ও পরিকল্পনা মন্ত্রণালয়ের মন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরীর সভাপতিত্বে ইরান এবং মার্কিন যুক্তরাষ্ট্র ইসরায়েল যুদ্ধের পরিপ্রেক্ষিতে উদ্ভূত পরিস্থিতির ভূরাজনৈতিক প্রেক্ষাপটে দেশে জরুরি জ্বালানি চাহিদা পূরণের জন্য জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগের 2টি প্রস্তাবনার মধ্যে এপি এনার্জি ইনভেস্টমেন্ট লিমিটেডের কাছ থেকে আন্তর্জাতিক ক্রয়ে সরাসরি ক্রয় পদ্ধতির মাধ্যমে 1 লাখ মেট্রিক টন ডিজেল ক্রয়ের নীতিগত অনুমোদন দেওয়া হয়েছে। এদিকে চট্টগ্রাম বন্দরে এক সপ্তাহের মধ্যে তরলীকৃত প্রাকৃতিক গ্যাস এলএনজি নিয়ে 3টি ট্যাঙ্কার আসছে। এর মধ্যে একটি ইতোমধ্যে বাংলাদেশের জলসীমায় পৌঁছেছে, বাকি 2টি আগামী বুধবারের মধ্যে পৌঁছানোর কথা রয়েছে। 3টি ট্যাঙ্কারে মোট প্রায় 1,93,000 টন এলএনজি রয়েছে। এছাড়া 10,000 টন ডিজেল ও 20,000 টন জেট ফুয়েল নিয়ে আরও একটি জাহাজ চট্টগ্রাম বন্দরে পৌঁছেছে বৃহস্পতিবার। বগুড়া জেলা গোয়েন্দা শাখা ডিবির বিশেষ অভিযানের বৈষম্য বিরোধী আন্দোলনে হত্যাসহ একাধিক মামলার পলাতক আসামি বগুড়া জেলা জাতীয় পার্টির সভাপতি ও বগুড়া 2 শিবগঞ্জ আসনের সাবেক সংসদ সদস্য ও জাতীয় পার্টির কেন্দ্রীয় কমিটির ভাইস চেয়ারম্যান শরীফুল আলম জিন্নাকে গ্রেপ্তার করা হয়েছে। জেলা ডিবির ইনচার্জ ইকবাল বাহার আমার দেশকে বলেন, বৃহস্পতিবার দিবাগত রাত 3:30টায় গোপন সংবাদের ভিত্তিতে ঢাকা মেট্রোপলিটন এলাকাস্থ রমনা থানা এলাকা থেকে বৈষম্য বিরোধী আন্দোলনের সময় রুজুকৃত হত্যাসহ একাধিক মামলার পলাতক আসামি ও সাবেক এমপিকে গ্রেপ্তার করা হয়। তার বিরুদ্ধে বিজ্ঞ আদালতে ইতোমধ্যে হত্যা, বিস্ফোরণ সহ মোট 10টি মামলা বিচারাধীন রয়েছে। বাংলাদেশের প্রতি জাতিসংঘের অবিচল সমর্থন ও সংহতির আশ্বাস পুনর্ব্যক্ত করেছেন সংস্থার মহাসচিব অ্যান্তোনিও গুতেরেস। আজ নিউ ইয়র্কে জাতিসংঘ সদর দপ্তরে বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী ডক্টর খলিলুর রহমানের সঙ্গে এক বৈঠকে তিনি এই সমর্থন ও সংহতির কথা জানান। আজ পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়েছে। বৈঠকে জাতিসংঘ মহাসচিব বাংলাদেশের নবগঠিত সরকারের প্রতি আন্তরিক অভিনন্দন জানান। তিনি বাস্তুচ্যুত রোহিঙ্গা জনগোষ্ঠীকে আশ্রয় দেওয়ার ক্ষেত্রে বাংলাদেশের অব্যাহত মানবিক নেতৃত্ব ও উদারতার ভূয়সী প্রশংসা করেন। আলোচনায় সমসাময়িক বিভিন্ন বৈশ্বিক ইস্যুও উঠে আসে। প্রধানমন্ত্রীর পক্ষ থেকে ডক্টর খলিলুর রহমান পারস্পরিক সুবিধাজনক সময়ে মহাসচিবকে বাংলাদেশ সফরের আমন্ত্রণ জানান। মহাসচিব আমন্ত্রণটি সাদরে গ্রহণ করেন এবং কৃতজ্ঞতা প্রকাশ করেন। এদিকে ঈদ উল ফিতরের ছুটি শেষে কর্মজীবী মানুষের কর্মস্থলে ফেরার চাপ ও গাড়ি বিকলের কারণে যমুনা সেতুর পশ্চিম সংযোগ মহাসড়কে সিরাজগঞ্জ অংশে যানবাহনের ধীরগতি লক্ষ্য করা গেছে। এমনকি যমুনা সেতু পশ্চিম টোল প্লাজা থেকে সায়েদাবাদ রেলওয়ে স্টেশন পর্যন্ত যানজটের সৃষ্টি হয়েছে। বৃহস্পতিবার দিবাগত রাত 3টার দিকে যমুনা সেতুর পশ্চিম মহাসড়কের ঢাকা রাজশাহী রুটের সায়েদাবাদ ও কড্ডার মোড় এলাকায় যানজট শুরু হয় এবং পরে তা আশপাশের বিভিন্ন এলাকায় ছড়িয়ে পড়ে। ইরানের আধা সরকারি সংবাদ সংস্থা তাসনিম নিউজ এজেন্সির বরাত দিয়ে জানানো হয়েছে, সৌদি আরবে অবস্থিত একটি মার্কিন সামরিক ঘাঁটিতে ভয়াবহ বিস্ফোরণ ঘটেছে। ইরানের ইসলামিক বিপ্লবী গার্ড বাহিনী IRGCর সঙ্গে সংশ্লিষ্ট এক সংবাদ সংস্থা বলেছে, বিভিন্ন আন্তর্জাতিক সংবাদ মাধ্যমের খবরে সৌদি আরবের পূর্বাঞ্চলীয় সুলতান আমির ঘাঁটিতে ড্রোন হামলার কথা উল্লেখ করা হয়েছে। এদিকে যুক্তরাজ্যের গ্লুস্টারশায়ারের RAF ফেয়ারফোর্ট বিমান ঘাঁটি থেকে গত 23 মার্চ উড্ডয়ন করেছে মার্কিন বিমান বাহিনীর একটি B-1 বোমারু বিমান। ইরান যুদ্ধের প্রেক্ষাপটে ব্রিটিশ বিমান বাহিনীর এই ঘাঁটি বর্তমানে মার্কিন সামরিক কর্মীরা ব্যবহার করছেন।
এদিকে ইরানের কোম শহরের একটি আবাসিক এলাকায় যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের বিমান হামলায় 6 জন নিহত হয়েছেন। স্থানীয় সংবাদ মাধ্যমের বরাতে তথ্য জানা গেছে। ইরানের সংবাদ সংস্থা ফার্স নিউজ এজেন্সিকে কোমের ডেপুটি গভর্নর জানিয়েছেন, ওই হামলায় 3টি আবাসিক বাড়ি লক্ষ্যবস্তু করা হয়েছে। হামলায় কতজন আহত হয়েছেন সে সংখ্যা এখনো নিশ্চিত হওয়া যায়নি। ইরান ও লেবাননের বিরুদ্ধে একই সঙ্গে একাধিক সম্মুখ সারিতে যুদ্ধ করছে ইসরায়েলি বাহিনী। এতে করে বাহিনীতে সেনা সংকট দেখা দিয়েছে। এমন পরিস্থিতি চলতে থাকলে ইসরায়েলি বাহিনী ভেঙে পড়বে বলে মন্তব্য করেছেন দেশটির সেনাপ্রধান ইয়াল জামির। এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে আল জাজিরা। ইসরায়েলের বিভিন্ন গণমাধ্যমের খবর অনুযায়ী বুধবার দেশটির মন্ত্রিসভার নিরাপত্তা বিষয়ক কমিটির বৈঠকে উপস্থিত ছিলেন ইয়াল জামির। সেখানে তিনি বলেন, আমি আপনাদের সঙ্গে 10টি লাল পতাকা তুলছি। সেনা সংকটের কারণে খুব শীঘ্রই সেনাবাহিনী সাধারণ অভিযানও চালাতে অক্ষম হয়ে পড়বে। এমন পরিস্থিতিতে মন্ত্রিসভার বৈঠকে কিছু সুপারিশও তুলে ধরেন ইসরায়েলি সেনাপ্রধান। তিনি বলেন, সেনাবাহিনীর জন্য সেনা নিয়োগ আইন, প্রাক্তন সেনাদের দায়িত্বে ফেরানো সংক্রান্ত আইন এবং সেনাবাহিনীতে বাধ্যতামূলকভাবে দায়িত্বের সময়সীমা বাড়ানো সংক্রান্ত আইনের প্রয়োজন। এদিকে মধ্যপ্রাচ্য যুদ্ধ বন্ধে ইরানের সঙ্গে শান্তি আলোচনার কথা বলছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। অপরদিকে যুদ্ধে তাকে আরো সামরিক বিকল্প দেওয়ার বিষয়ে বিবেচনা করছে মার্কিন প্রতিরক্ষা দপ্তর পেন্টাগন। এর অংশ হিসেবে মধ্যপ্রাচ্যে অতিরিক্ত 10,000 পর্যন্ত স্থল সেনা পাঠানোর বিষয়টি বিবেচনা করা হচ্ছে। যুক্তরাষ্ট্র ভিত্তিক সংবাদ মাধ্যম দ্য ওয়াল স্ট্রিট জার্নালের প্রতিবেদনে এ তথ্য দেওয়া হয়েছে। ওই প্রতিবেদনে পেন্টাগনের পরিকল্পনা সম্পর্কে অবগত আছেন এমন কর্মকর্তাদের বরাতে উল্লেখ করা হয়েছে যে মধ্যপ্রাচ্যে পাঠানো সম্ভাব্য এই সেনাবাহিনীতে পদাতিক সেনা ও সাঁজোয়া যান অন্তর্ভুক্ত থাকবে। ওয়াশিংটন এরই মধ্যে মার্কিন বাহিনীর 82তম এয়ারবর্ন ডিভিশনের প্রায় 5,000 মেরিন সেনা ও প্রায় 2,000 প্যারাট্রুপারকে মধ্যপ্রাচ্যে পাঠানোর নির্দেশ দিয়েছে। এখন ওয়াল স্ট্রিট জার্নালের খবর অনুযায়ী আরো প্রায় 10,000 সেনা তাদের সঙ্গে যুক্ত হওয়ার বিষয়টি বিবেচনা করা হচ্ছে। অন্যদিকে মধ্যপ্রাচ্যে ইরানের সঙ্গে চলমান যুদ্ধে চাপের মুখে পড়েছে যুক্তরাষ্ট্রের সামরিক সরবরাহ। এমন পরিস্থিতিতে ইউক্রেনে সরবরাহের জন্য রাখা কিছু অস্ত্র মধ্যপ্রাচ্যে পাঠানোর কথা ভাবছে ওয়াশিংটন। মার্কিন সংবাদ মাধ্যম ওয়াশিংটন পোস্টের এক প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে। প্রতিবেদনে বলা হয়েছে, পশ্চিমা সামরিক জোট ন্যাটোর অর্থায়নে কেনা আকাশ প্রতিরক্ষা ব্যবস্থার ক্ষেপণাস্ত্র অন্যত্র ব্যবহার করা হতে পারে। এতে করে রাশিয়ার বিরুদ্ধে যুদ্ধে ইউক্রেনের জন্য সমস্যা দেখা দিতে পারে। ওয়াশিংটন এমন পরিস্থিতিতে এই সিদ্ধান্ত নিতে যাচ্ছে যখন ইরানের সঙ্গে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যুদ্ধ মধ্যপ্রাচ্য জুড়ে ছড়িয়ে পড়েছে। মার্কিন বাহিনীর সেন্ট্রাল কমান্ড সেন্টকমের কমান্ডার এডমিরাল ব্র্যাড কুপার বলেছেন, 28 ফেব্রুয়ারি যুদ্ধ শুরুর পর থেকে তারা ইরানের 10,000-এরও বেশি লক্ষ্যবস্তুতে আঘাত এনেছেন। তবে মার্কিন প্রতিরক্ষা দপ্তর পেন্টাগনের এক মুখপাত্র বলেছেন, যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনী এবং দেশটির মিত্রদের লড়াই চালিয়ে যেতে এবং জয় পেতে যা যা দরকার তা নিশ্চিত করবে পেন্টাগন। যুক্তরাষ্ট্রের সঙ্গে সম্ভাব্য স্থলযুদ্ধের আশঙ্কার মধ্যে ইরান 10 লাখেরও বেশি যোদ্ধা জড়ো করছে বলে প্রতিবেদন প্রকাশিত হয়েছে, যা মধ্যপ্রাচ্যের পরিস্থিতিকে আরো উত্তপ্ত করে তুলছে। ইরানের তাসনিম নিউজ এজেন্সির বরাতে জানা গেছে, ইসলামিক বিপ্লবী গার্ড বাহিনী IRGC, বাসিস বাহিনী এবং নিয়মিত সেনাবাহিনীর তত্ত্বাবধানে এই বিপুল সংখ্যক যোদ্ধাকে সংগঠিত করা হয়েছে। দেশ জুড়ে নিয়োগ কেন্দ্রগুলোতে তরুণ স্বেচ্ছাসেবকদের ব্যাপক ভিড় লক্ষ্য করা যাচ্ছে। সামরিক সূত্রের দাবি, এই বাহিনী সম্ভাব্য যুদ্ধের জন্য প্রস্তুত এবং ইরানের মাটিতে শত্রুপক্ষের জন্য ঐতিহাসিক নরক তৈরিতে দৃঢ় প্রতিজ্ঞ। এদিকে যুক্তরাষ্ট্র সামরিক উপস্থিতি জোরদার করছে। অভিজাত 82তম এয়ারবোর্ন ডিভিশনের সেনারা মধ্যপ্রাচ্যে মোতায়েনের পথে রয়েছে এবং তারা ইতোমধ্যে অবস্থানরত হাজার হাজার মার্কিন মেরিন সেনার সঙ্গে যোগ দেবে বলে জানা গেছে। কূটনৈতিকভাবে পরিস্থিতি আরো অচল অবস্থায়। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বারবার দাবি করছেন আলোচনা ভালোভাবে এগোচ্ছে, কিন্তু তেহরান প্রকাশ্যে যুক্তরাষ্ট্রের সব প্রস্তাব প্রত্যাখ্যান করেছে। ইরান হুঁশিয়ারি দিয়েছে, মার্কিন সেনারা তাদের ভূখণ্ডে প্রবেশ করলে কঠোর প্রতিশোধ নেওয়া হবে। এরই মধ্যে নতুন করে আলোচনায় এসেছে ট্রাম্পের কথিত রহস্যময় উপহার। তিনি দাবি করেছেন, ইরান সদিচ্ছার নিদর্শন হিসেবে 10টি তেলবাহী জাহাজ নিরাপদে চলাচলের অনুমতি দিয়েছে। তার মতে প্রথমে 8টি জাহাজের কথা বলা হলেও পরে আরো 2টি জাহাজ যোগ করা হয়, যেগুলো ছিল ক্ষমা পাওয়ার ইঙ্গিত। কিছু কিছু জাহাজে পাকিস্তানের পতাকা ছিল বলে উল্লেখ করেন তিনি।
বর্তমানে হরমুজ প্রণালী দিয়ে চলাচল সীমিত রেখেছে ইরান। যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সঙ্গে সংশ্লিষ্ট বলে সন্দেহভাজন জাহাজগুলোকে আটকে দেয়া হলেও শত্রু ভাবাপন্ন নয় এমন কিছু জাহাজকে অনুমতি দেওয়া হচ্ছে। চলমান সংঘাত যুক্তরাষ্ট্রের উপর বড় ধরনের আর্থিক ও সামরিক চাপ তৈরি করছে। এক প্রতিবেদনে বলা হয়েছে, যুক্তরাষ্ট্রের আক্রমণাত্মক ও প্রতিশোধমূলক অস্ত্রের মজুদ কমে আসছে। এ পরিস্থিতিতে সেনাবাহিনীকে পুরনো ও কম নির্ভুল গোলাবারুদ ব্যবহার করতে হতে পারে। প্রতিবেদন অনুযায়ী সংঘাতের প্রায় প্রথম 16 দিনেই যুক্তরাষ্ট্র ও তার মিত্ররা প্রায় $26 বিলিয়ন ব্যয়ে 11,000 গোলাবারুদ ব্যবহার করেছে। উত্তেজনার মধ্যেও পরোক্ষ কূটনৈতিক যোগাযোগ চালু রয়েছে বলে জানা গেছে। পাকিস্তানের শীর্ষ কূটনীতিকদের মাধ্যমে দুই পক্ষের মধ্যে আলোচনা চলছে, যদিও প্রকাশ্যে উভয়ই একে অপরের প্রস্তাব প্রত্যাখ্যান করছে। বিশ্লেষকদের মতে, একদিকে যুদ্ধের প্রস্তুতি, অন্যদিকে গোপন আলোচনা এই দ্বৈত অবস্থান পরিস্থিতিকে আরো জটিল করে তুলছে। যে কোনো সময় বড় ধরনের সংঘাতের রূপ নিতে পারে। দর্শক, এই ছিল আমাদের আজকের মিড ডের আয়োজন। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আমার দেশের সঙ্গে থাকুন। আল্লাহ হাফেজ।